বাংলাদেশের রাজনীতির চারটি ধারা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ভেঙে পড়া এক মেরুর বিশ্ব ব্যবস্থা, এ নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত ফোর্থ ডাইমেনশনে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আমরা মূলধারার প্রচারণা নয়, ঘটনাগুলোর আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা বোঝার চেষ্টা করি, কথা বলি। বন্ধুরা, অনেকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক ধারা নিয়ে কিছু পর্যবেক্ষণ আপনাদের সাথে শেয়ার করার কথা ভাবছিলাম। আজকে সেই আলোচনার সাথে যুক্ত করব মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট, মার্কিন পররাষ্ট্রনীতি এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার বাস্তবতা। আমার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতিতে কার্যত চারটি ধারা বিদ্যমান। প্রথম ধারা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ধারা। এই দলের নিজেদের পরস্পর বিপরীত শক্তি হিসাবে উপস্থাপন করলেও বাস্তবে তাদের রাজনৈতিক সংস্কৃতি, বিশ্বাস এর মধ্যে মৌলিক পার্থক্য খুঁজে পাওয়া কঠিন। ক্ষমতা দখল, ক্ষমতা ধরে রাখা এবং প্রতিপক্ষকে ধ্বংস করার রাজনীতি, দোষারোপের রাজনীতি, এটাই উভয়ের প্রধান বৈশিষ্ট্য। তাদের চারপাশে থাকা অধিকাংশ ছোট দল কার্যত এই দুই বৃহৎ শক্তির রাজনৈতিক উপগ্রহে পরিণত হয়েছে। তাদের স্বাধীন আদর্শিক অবস্থান অনেক আগেই হারিয়ে গেছে। দেশপ্রেম, গণতন্ত্র, উন্নয়ন সবকিছু ভোটের বাজারে বিক্রয়যোগ্য রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহৃত হয়। আর দ্বিতীয় ধারায় জামাতে ইসলামী, তাদের রাজনীতি ধর্মীয় আদর্শ ভিত্তিক। স্বাধীনতা যুদ্ধের সময়কালের বিতর্কিত অবস্থান দীর্ঘদিনের জন্য তাদের রাজনৈতিক বোঝা ছিল, কিন্তু বড় দুইটি দলের ক্রমবর্ধমান ধারাবাহিক ব্যর্থতা এবং জনগণের ক্রমবর্ধমান হতাশা সেই বিতর্ককে অনেকটাই পেছনে ঠেলে দিয়েছে। এটা জামাতের সাফল্য বলবেন নাকি বড় দুই দলের ব্যর্থতা বলবেন, সেটি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আর ধর্মীয় দর্শন হিসাবে ওহাবি ধারাকে তারা ধারণ করে। তৃতীয় ধারায় বলতে পারেন জাকের পার্টি, বাংলাদেশের প্রখ্যাত সুফি সাধক খাজা ফরিদপুরের প্রতিষ্ঠিত এই দল সরাসরি ধর্মের নামে রাজনীতি না করলেও তাদের মানবতাবাদী ও আধ্যাত্মিক ভিত্তিক কারণে অনেকেই তাকে ধর্মভিত্তিক দল হিসেবে দেখেন। তাদের দীর্ঘ রাজনৈতিক জীবন, ৩৬ বছরের রাজনীতির জীবনে বড় দলগুলোর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া, ক্ষমতার লেনদেনের অংশ হওয়া, এসব অভিযোগ খুব একটা শোনা যায় না। সমস্যা হলো বাংলাদেশের জনগণের বড় অংশ বিশ্বাস করে এত সততা নিয়ে রাজনীতি চলে না। একবার ভাবুন, যে সমাজে সততা রাজনৈতিক দুর্বলতা হিসেবে বিবেচিত হয়, সেখানে সমস্যাটা রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক সংস্কৃতির। তবু দলটির বিশ্বাস একদিন জনগণ তাদেরকে বুঝবে। আর বড় দলগুলোর ক্রমবর্ধমান ব্যর্থতা সেই বিশ্বাসের ভিত্তি তৈরি করছে বলেই আমার মনে হয়। চতুর্থ ধারা এখনো পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়নি, আর এই অংশটি সবচেয়ে বড়। এটি হলো মূলত হতাশাগ্রস্ত জনগণের ধারা, যারা আওয়ামী লীগে বিশ্বাস হারিয়েছে, বিএনপিতেও আস্থা পাচ্ছে না, ধর্মীয় রাজনীতিকেও সমাধান মনে করে না, কিন্তু বিকল্প নেতৃত্বও খুঁজে পাচ্ছে না। এরা কোন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, কোন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাই বিরাট প্রশ্ন। এটাই হয়তো আগামীর ভবিষ্যৎ নির্বাচন করবে বাংলাদেশের। এবার আন্তর্জাতিক অঙ্গনে আসি। যুদ্ধ সম্পর্কে একটি মৌলিক বিষয় আমাদের বুঝতে হবে। শুধু মিসাইল, ড্রোন, ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমানে খেলা নয়,
যুদ্ধের আসল লক্ষ্য হলো যুদ্ধের পর আলোচনার টেবিলে প্রাধান্য বিস্তার করা, প্রতিষ্ঠা করা। কুস্তির মাঠে যেমন শক্তিশালী খেলোয়াড়ও দক্ষ প্রতিপক্ষের কৌশলের কাছে হেরে যায়, ভূ-রাজনীতিতেও এমনই ঘটনা ঘটে। আমার বিশ্লেষণে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প প্রশাসনের কৌশল ছিল ইরানকে সরাসরি ধ্বংস করা নয়, সরাসরি যুদ্ধে জড়ানো নয়, বরং ধীরে ধীরে রক্তাক্ত করা, চরম আঘাত নয়, ছোট ছোট আঘাতে রক্তাক্ত করা, বারবার ছোট আঘাত করা, অর্থনৈতিক অবরোধ, সামরিক চাপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা, এক কথায় হাজার কাটার কৌশল। এমন একটি কৌশল যেখানে প্রতিপক্ষকে এক আঘাতে নয়, ধারাবাহিক ক্ষয়ক্ষতির মাধ্যমে দুর্বল করা। কিন্তু ইরান বুঝে গিয়েছে এই খেলা সে আর অংশ নিতে রাজি নয়। তার এই অবস্থা চলতে দিলে তার প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। তাই তারা সমীকরণ পরিবর্তন করেছে। ইরান পাল্টা পদক্ষেপ ছিল একটি বার্তা, একটি ঘোষণা, আমরা এখনো দাঁড়িয়ে আছি, তোমার নিয়মে আমরা আর খেলবো না। বিভিন্ন উপসাগরীয় স্থাপনা, মার্কিন ঘাঁটি এবং মার্কিন মিত্রদের বিরুদ্ধে গত দুদিন আগে সম্মিলিত হামলার মাধ্যমে তারা দেখাতে চেয়েছে যে সংঘাতের মাত্রা বাড়ানোর সক্ষমতা এখনো তাদের আছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য আর একটি রাজনৈতিক ব্লক নয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কিছু রাষ্ট্র মার্কিন নিরাপত্তা কাঠামোর উপর নির্ভরশীল এখনো। অন্যদিকে সৌদি আরব, কাতার এবং ওমান অনেক বেশি বাস্তববাদী অবস্থান গ্রহণ করেছে। সৌদি আরব বুঝে গেছে ওয়াশিংটন সবসময় তাদের যুদ্ধ লড়বে না, আর আমেরিকাও বুঝে গেছে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতে আগের মতো খোলা চেক বই নিয়ে নামা সম্ভব নয়। এখানেই বিভাজন তৈরি হয়েছে। আমার মতে এই বিভাজনের অন্যতম কারণ মার্কিন পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের একচোখা দৃষ্টিভঙ্গি, যেখানে আঞ্চলিক বাস্তবতার চেয়ে ইসরায়েল কেন্দ্রিক নিরাপত্তা কাঠামোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের ক্ষমতা লোভী আয়াসী রাজবংশ সেটা উপলব্ধি করে নাই। তাদের ক্ষমতার অন্ধ বয়ে তারা একচ্ছত্রভাবে মার্কিনীদের সহায়তা করে গেছে। ফলাফল, মধ্যপ্রাচ্যের পুরানো মিত্ররাই আজ বিকল্প কৌশল খুঁজছে। এবার আসে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে। বহু বছর ধরে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হিসেবে দেখানো হয়েছে তাদেরকে, কিন্তু সম্প্রতির ঘটনাগুলো দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ব্যক্তিগত কথোপকথনে নেতানিয়াহুর আচরণ নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন এবং তাকে পাগল বলেও মন্তব্য করেছেন। আমার কাছে এটি একটি ব্যক্তিগত ক্ষোভ নয়, এটি মার্কিন কৌশলগত অস্থিরতার বহিঃপ্রকাশ, অস্বস্তির বহিঃপ্রকাশ। কারণ ওয়াশিংটন যুদ্ধ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক টিকে থাকার জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করতে আগ্রহী। এই দুই লক্ষ্য সবসময় এক নয়। একদিকে আমেরিকার ভেতরেও যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে, জ্বালানি বৃদ্ধি, অর্থনৈতিক চাপ, দীর্ঘমেয়াদী সংঘাতে ক্লান্তি, জনগণের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে, আর সেটিও কংগ্রেসের সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। নিম্নকক্ষের সিদ্ধান্ত আপনারা জানেন। সব মিলিয়ে ট্রাম্প আজ এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে আছেন যেখানে যুদ্ধ বাড়লেও সমস্যা, যুদ্ধ থামাতেও সমস্যা। সবচেয়ে বড় শিক্ষা কি? বিশ্ব এক মেরু নয়, পেট্রোডলার হুমকির মুখে। একসময় ওয়াশিংটন যা চাইতো তাই হতো, আজ সেই যুগ শেষ হয়ে যাচ্ছে। চীন আছে, রাশিয়া আছে, আঞ্চলিক শক্তিগুলো আছে, জ্বালানি রাজনীতি আছে, নতুন অর্থনৈতিক জোট আসছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন প্রতিটি রাষ্ট্র নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য শিক্ষা রয়েছে। স্লোগান দিয়ে রাষ্ট্র চলে না, ক্ষমতার রাজনীতি দিয়ে সভ্যতা গড়ে না,
যে জাতি দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করতে পারে, ভবিষ্যৎ শেষ পর্যন্ত তারই হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এখনো পুরানো রাজনৈতিক বৃত্তের মধ্যেই ঘুরপাক খাবে, নাকি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নতুন পথ খুঁজবে? আপনার মতামত কি? আপনার মতামত কমেন্টে লিখুন, আমি পড়ব। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।